ওকে, আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো রেকমেন্ডেশন ইঞ্জিন। ঠিক আছে? তো রেকমেন্ডেশন ইঞ্জিনটা কি, সেটা কিভাবে ইউজ করা হয়, আমরা এই জিনিসটা সম্পর্কে আজকে দেখার ট্রাই করব। তো প্রথমেই বুঝি আসলে রেকমেন্ডেশন ইঞ্জিনটা কি। তো লিখাতেই যেটা দেখতেছি ওইটাতেই একটু বুঝি। তো বলা আছে কি রেকমেন্ডেশন ইঞ্জিন মানে কি, বুঝাই যেতেছে যে কোনো কিছু রেকমেন্ড করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করে থাকি এরকম কিছু একটা রিলেটেড হইতে পারে। তো এটা একটা সিস্টেমের কথা বলা হইতেছে। রেকমেন্ডেশন ইঞ্জিন বলতে কোনো আসলে ইঞ্জিনকে বোঝায় না, এটা একটা সিস্টেমকে বোঝানো হয়, যেটা আসলে এভাবে ডিজাইন করা হয় যে তারা যাতে কোনো কন্টেন্ট বা কোনো আইটেম বা কোনো প্রোডাক্ট একটা ইউজারের প্রেফারেন্স, তাদের বিহেভিয়ার বা তারা পাস্ট ওই প্রোডাক্টটা কেমন পারচেস করছে এই ধরনের বিষয়ের উপরে বা এই ধরনের ডেটার উপরে অ্যানালাইসিস করে একটা প্রোডাক্টকে তারা সাজেস্ট করতে পারে। ঠিক আছে? তো এই সিস্টেমটা ইউজ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ই কমার্স সাইট বা মেইন স্ট্রিম মিডিয়া, আমরা যে সোশ্যাল নেটওয়ার্কগুলো ইউজ করি এই জায়গাগুলো এটা ইউজ করা হয়। আর আমরা যখন রেকমেন্ডেশন ইঞ্জিনের যে মেন কোর গোলটা বলি, তো এর কোর গোলটা হলো যে আমাদের যে কাস্টমার যে থাকে তাদের একটা পার্সোনাল একটা ডেটা থাকে, যে তাদের একটা পার্সোনাল যে ডেটা, সেই ডেটা কিসের উপরে ক্রিয়েট হয়, যে তারা কি পরিমাণ প্রোডাক্ট পারচেস করতেছে বা পারচেস করছে, তারা ব্রাউজ করতেছে বা পরবর্তীতে ফিউচারে এই প্রোডাক্টটা তারা কিনতে পারে। এই যে তাদের পার্সোনাল যে একটা ডেটা, এই ডেটার উপরে বেস করে তাদের একটা পার্সোনালাইজড প্রোডাক্টকে আমরা যখন রেকমেন্ড করতে পারি, একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স যখন প্রোভাইড করতে পারি, কোনো পার্সোনালাইজড প্রোডাক্টকে আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি, যার ফলে কি হয়, আমাদের কাস্টমারের সাথে একটা এঙ্গেজমেন্ট যেটা থাকে সেটা খুব বেটার হইতেছে, তাদেরকে আমরা বেটারভাবে স্যাটিসফাই করতে পারতেছি। এই জিনিসগুলো আসলে কি করে রেকমেন্ডেশন ইঞ্জিনে আমরা দেখে থাকি। আর এই জিনিসগুলোকে করার জন্য আমরা রেকমেন্ডেশন ইঞ্জিনটা ব্যবহার করে থাকি। তো রেকমেন্ড ইঞ্জিনের মেন পাওয়ারটা কি আসলে, আর এটা আমরা কেন ইউজ করতেছি। তো প্রথমে যদি বলি, আমাদের এটা একটা কনসিস্টেন্ট একটা ব্র্যান্ডের একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। একটা ব্র্যান্ডের আমরা যদি আমরা ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টের সেলসের কথা বলি বা ওইটার হাইয়েস্ট যে অ্যাভারেজ অর্ডার ভ্যালুর কথা যদি বলি, এই জিনিসগুলোকে যদি আমরা বেটার করতে চাই, তখন আমাদের রেকমেন্ডেশন ইঞ্জিনটা খুবই হেল্পফুল হয়। এবং আমরা যদি কাস্টমারের একটা এক্সপেকটেশনের কথা বলি, সেটাকে যদি আমরা মিট করতে চাই, এই জায়গায় আমাদের রেকমেন্ডেশন ইঞ্জিনটা হেল্পফুল হয়। বা আমরা যদি কোনো ভিজিবল রিডাকশন দেখতে চাই আমাদের কাস্টমারের গ্রিভনেসের মধ্যে, তো তখন আমরা কি করতে পারি, রেকমেন্ডেশন ইঞ্জিনটা আমাদের এখানে অনেক হেল্পফুল হিসেবে দেখা যায়। এখন আমরা যে রেকমেন্ডেশন ইঞ্জিনটা ইউজ করতেছি, আমরা বলতেছি এটা আমরা কেন ইউজ করতেছি। এখন বর্তমানের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, কারেন্ট সিচুয়েশন আমাদের কি দেখা যায়, যে আমাদের ইন্টারনেটে আমাদের ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা থাকে, সেখানে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ইনফরমেশন থাকে। এখন এই সব ইনফরমেশনকে আসলে একসাথে যখন হ্যান্ডেল করব, তো ওইখান থেকে যে পার্সোনালাইজড কন্টেন্ট বা একটা কাস্টমারের জন্য সে তার স্পেসিফিক কন্টেন্টগুলো যদি আমরা কাজ করতে চাই, তখন সেটা করা কি একটু টাফ হয়ে যায়। তো এই জায়গাটায় কি হিসাবে আমাদের হেল্প করতে পারে, রেকমেন্ডেশন সিস্টেমটা হেল্প করতে পারে। কারণ কি, তারা কাস্টমারের উপরে তাদের পার্সোনালাইজড কন্টেন্টের উপরে বেস করে একটা জেনেরিক সাজেশন প্রোভাইড করবে, একটা রেকমেন্ডেশন প্রোভাইড করবে। যার ফলে কি হবে, রেকমেন্ডেশন সিস্টেমের কারণে আমাদের কাস্টমারের সাথে কি একটা বেটার এঙ্গেজমেন্ট হবে। আমাদের যে এঙ্গেজমেন্টটা সেটা আগের তুলনায় সেটা বেটার হবে। কাস্টমারের যে স্যাটিসফ্যাকশনটা আমাদের কোম্পানির সাথে বা আমাদের প্রোডাক্টের সাথে, সেটা ইনক্রিজড হবে। আমাদের সেলসের রেভিনিউ এইগুলো বুস্ট হবে এবং কাস্টমারের যে রিটেনশনটা এটা অনেকটা ইমপ্রুভ হবে। এখন এই রেকমেন্ডেশন সিস্টেমের মেন ফোকাসটা কি হইতেছে, মেন ফোকাসটা হইতেছে সে রাইট প্রোডাক্টটা রাইট টাইমে ইউজারকে ডেলিভার করতে পারতেছে কিনা, এই জিনিসটাই কি করতেছে, সে দেখার ট্রাই করতেছে। এখন এই যে রেকমেন্ডেশন সিস্টেমটা বলতেছি, এটা আসলে কয় ধরনের হয়ে থাকে, ঠিক আছে, বা কি প্রসেসে এটা কাজ করে থাকে। তো রেকমেন্ডেশন টেকনিকের কথা যদি বলি, সেটা সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। তো প্রথমে যেটা বলি সেটাকে আমরা বলি কন্টেন্ট বেসড, সেকেন্ড আছে আমাদের কোলাবোরেটিভ এবং থার্ড হইলো হাইব্রিড। তো কন্টেন্টের কথা যদি বলি, কন্টেন্ট কি করে, কন্টেন্টটা হইলো সে কাস্টমার আইটেমের উপরে ফোকাস করে, কিসের উপরে, কাস্টমারের কন্টেন্টের উপরে, যে সে কাস্টমার কেমন, তার জেন্ডার কি, সে কোথায় থাকে বা কেমন আইটেম সে পারচেস করছে, তার প্রোফাইলিং এর উপরে সে
নজর দেয় বা তার অ্যাট্রিবিউটের উপরে সে নজর দেয়, ওইটার উপরে বেস করে সে তাকে একটা রেকমেন্ডেশন দেয়। আর যদি কোলাবোরেটিভের কথা বলি, কোলাবোরেটিভ কি করে, সে সাপোজ আমি একটা কাস্টমার, ঠিক আছে, আমার কিছু ফিচার্স আছে বা আমার কিছু ডেটা আছে যেটার উপরে বেস করে সে আমাকে সাজেশন দিবে, বাট কোলাবোরেটিভে কি করে, সে আমার ডেটার মতোই অন্য আরেকজন কাস্টমারকে খুঁজে বের করার ট্রাই করে, যার সিমিলারিটি কি হবে আমার সাথে মিলবে, যে আমার মতো প্রোডাক্ট পারচেজ করে, ঠিক আছে, যার সাথে আমার সিমিলারিটি আছে, এরকম একজন কাস্টমারকে সে বের করার ট্রাই করবে। এবং ওই কাস্টমার যে ধরনের প্রোডাক্ট পারচেজ করে, সে আমাকে ওই ধরনের প্রোডাক্টটা কি করবে, রেকমেন্ড করার ট্রাই করবে। তো কি করলো, আমার সাথে তার একটা কোলাবোরেশন করে দিল, এটাই হলো কি কোলাবোরেটিভ। আর হাইব্রিড কোনটা, হাইব্রিড হইলো যে কন্টেন্ট এবং কোলাবোরেটিভ দুইটাকে একসাথে নিয়ে কাজ করে, সেটাই আমাদের কি হাইব্রিড। এখন আমরা একটা একটা করে দেখবো যে আসলে কোনটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আসে আমাদের কন্টেন্ট বেসড রেকমেন্ডেশন। তো কন্টেন্ট বেসড রেকমেন্ডেশন আমরা কি বলতেছি, এটা একটা ফিল্টারিং রেকমেন্ডেশন সিস্টেম, যেখানে দেখে যে ইউজার আসলে কোন ধরনের প্রোডাক্ট লাইক করতেছে, বা প্রিভিয়াসলি সে কোন ধরনের প্রোডাক্ট লাইক করছে, বা কোন ধরনের প্রোডাক্টে সে কমেন্ট করছে, বা কোন ধরনের প্রোডাক্টে সে ভালো রিভিউ দিছে, বা কোন প্রোডাক্টটা সে উইশ লিস্টে রাখছে, বা সে কোন প্রোডাক্টটা কার্টে অ্যাড করছে, এই যে ইনফরমেশনগুলো এখান থেকে সে ডেটা গ্যাদার করার ট্রাই করে। দেন এটা কাজ কিভাবে করে, এই যে ফিচারগুলোর উপরে বেস করে, লাইক আপনি কোন জনরার জিনিস পছন্দ করতেছেন, কোন ক্যাটাগরি, কি কিওয়ার্ডস আপনি সার্চ করতেছেন, কি ট্যাগ আপনি ইউজ করতেছেন, এইগুলোর উপরে বেস করে এই ফিচারগুলো সে অ্যানালাইজ করে। দেন এটার উপরে বেস করে সে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করে, যে প্রোফাইলে থাকে আপনি কোন ধরনের প্রেফারেন্স চুজ করতেছেন, এবং ওই প্রোডাক্টগুলোর উপরে বেস করে ওই সিমিলার প্রোডাক্ট সে কি করে আপনাকে রেকমেন্ড করার ট্রাই করে, আপনাকে দেখানোর ট্রাই করে। তো এখানে অ্যাডভান্টেজটা কি হইতেছে, যে আপনার ডেটার উপরে বেস করে সে আপনাকে রেকমেন্ড করতেছে, তো আপনার কি হইতেছে না, অন্য কোনো ইউজারের উপরে আপনাকে ডিপেন্ড হইতে হচ্ছে না। এবং যখন কোনো ইউজারের হিস্টোরিক্যাল ডেটা অ্যাভেলেবল বেশি থাকে, তখন এই জিনিসটা কি হয়, আরো বেটার কাজ করতে পারে। আর এটা লিমিটেশনটা কি হইতে পারে, মানে কি লিমিটেশন হইতে পারে যে এখন কোনো কাস্টমারের উপরে যদি সে ওভার স্পেশালাইজ হয়ে যায়, ঠিক আছে, তো তখন কি হবে, তাকে শুধুমাত্র সিমিলার আইটেমে রেকমেন্ড করবে, নতুন কোনো জিনিস তার মধ্যে কিন্তু কি সে রেকমেন্ড করবে না। তো এটাও কি হইতে পারে, একটা লিমিটেশনের মধ্যে পড়ে যেতে পারে। তো কন্টেন্ট বেসড রেকমেন্ডেশনটা আসলে কিভাবে কাজ করতেছে, তো প্রথমে কাজ হবে একটা ইউজারের প্রোফাইল ক্রিয়েট করা। তো সে প্রোফাইলটা কিসের উপরে ক্রিয়েট করবে, একটা ইউজার কি আইটেম সে ট্র্যাক করতেছে, ওইটার রেটিং কেমন দিতেছে, সেটা কেমন পারচেস করতেছে, ওইটা কেমন ভিউ করতেছে, এই সবের উপরে সে কি করবে, একটা ইউজারের প্রোফাইল বিল্ড করতে থাকবে। দেন সেকেন্ড স্টেপে কি করবে, এক্সট্রাক্ট আইটেম ফিচার, ওইখান থেকে সে ফিচার বের করে নিয়ে আসবে, কিসে, আপনি কোন জনরা পছন্দ করতেছেন, ঠিক আছে, বা কোন ক্যাটাগরির জিনিস দেখতেছেন, আপনি কি কিওয়ার্ড দিতেছেন, আপনি প্রাইস প্রাইস রেঞ্জ আসলে কেমন সিলেক্ট করতেছেন যখন প্রোডাক্টটি আপনি যদি কোনো প্রোডাক্ট পারচেস করে থাকেন, বা আপনি কি ট্যাগ ইউজ করতেছেন, এটার উপরে বেস করে সে কি করবে, ফিচারগুলো বের করে নিয়ে আসবে। দেন ওইটা সিমিলারিটি বের করবে, কম্পিউট সিমিলারিটি, মানে কি আপনি যে জিনিসগুলা পছন্দ করতেছেন বা যে ক্যাটাগরির পছন্দ করতেছেন, ওইটার সাথে যে ক্যাটাগরিগুলা মিলে ওই জিনিসগুলাকে বা ওই আইটেমগুলাকে সে কি করবে, আপনার সাথে ম্যাচ করানোর ট্রাই করবে। ফোর কি করবে, র্যাঙ্ক এবং রেকমেন্ড, আপনার পছন্দ অনুপাতে সে আইটেমগুলোকে আগে র্যাঙ্কিং করবে, দেন ওইটাকে আপনাকে রেকমেন্ড করবে, মানে যে জিনিসগুলো আপনার সাথে হাইস্ট ম্যাচিং হবে, ওই আইটেমগুলো মানে আপনি কখনো দেখেনি নেই, ওই জিনিসগুলোকে সে আগে আপনাকে দেখানোর ট্রাই করবে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাডভান্টেজ কি পাইতেছি আর ডিসঅ্যাডভান্টেজ কি পাইতেছি। প্রথমে আমরা বলতেছি অ্যাডভান্টেজ হইছে নো কোল্ড স্টার্ট প্রবলেম ফর আইটেমস। এখন কোল্ড স্টার্ট প্রবলেমটা কি, কোল্ড স্টার্ট প্রবলেম বলতে এমন একটা প্রবলেমকে বোঝানো হয়, সাপোজ আমি যখন কোনো রেকমেন্ডেশন সিস্টেমের কথা বলতেছি, এখন এটা কিসের উপরে কাজ করে, ডেটার উপরে, বাট সে ডেটাটা কিসের ডেটা, হিস্ট্রির ডেটা, একটা ইউজারের হিস্টোরিক ডেটার উপরে বেস করে সে কাজ করতেছে, তাই তো। এখন তার কাছে যদি ওই ডেটাটাই না থাকে, তাহলে কি সে কোনো জিনিস ভালোভাবে রেকমেন্ড করতে পারবে, সে কিন্তু পারবে না। এখন যখন কোনো সিস্টেমে কোনো নতুন ইউজার আসে যার কোনো ডেটাই আপনার কাছে নাই, তো তার ফলে আপনি কি করতে পারেন না, তাকে কোনো রেকমেন্ডেশন প্রোভাইড করতে পারেন না। এই প্রবলেমটাকে বলা হয় কোল্ড স্টার্ট প্রবলেম, ঠিক আছে। তো এই প্রবলেমটা কি কন্টেন্ট বেসডে হয় না, কারণ কি সে যেহেতু আগে থেকে হিস্টোরিক ডেটার উপরে বেস করে কাজ করে।
এটা অনেকটা ট্রান্সপারেন্ট থাকে এবং একটা সিঙ্গেল ইউজারের ডেটার উপরে সে খুব ভালো কাজ করে। আর লিমিটেশন তো বলছি, একটা লিমিটেড সেরেন্ডিপিটি থাকে, ডিসকভারিটা খুব কম থাকে, ফিচার ইঞ্জিনিয়ারিং অনেক ওভারহিটেড হয়ে যায়, একটা ওভার স্পেশালাইজেশন টাস্কের রিস্কের মধ্যে পড়ে যায়। কারণ কি, সে যখন ইউজারকে খুব বেশি ভালোভাবে চিনে ফেলে তখন সিমিলার আইটেমই সে তাকে কি করতে থাকে, রেকমেন্ড করতে থাকে। নেক্সট আমাদের সেকেন্ড যে টেকনিক সেটাকে বলতেছি কোলাবোরেটিভ ফিল্টারিং। এখন কোলাবোরেটিভ ফিল্টারিং কি বলতেছি, যে এখন সে আপনি যে আইটেম পছন্দ করেন আপনার একটা প্রোফাইল বিল্ড করবে এবং আপনার সাথে সিমিলার একটা ইউজারের প্রোফাইলটা সে খুঁজে বের করবে। এখন সেটা কি হইতে পারে, দুইভাবে, একটা হইতে পারে ইউজার বেসড কোলাবোরেটিভ, মানে কি আপনার সাথে মিলে এমন একটা ইউজার, একটা সিমিলার বিহেভিয়ারের ইউজারকে সে খুঁজে বের করবে এবং তার লাইক করা আইটেমগুলোকে সে আপনাকে রেকমেন্ড করবে। সেকেন্ড কি হতে পারে, আইটেম বেসড কোলাবোরেটিভ ফিল্টারিং, মানে কি ফাইন্ড সিমিলার আইটেম। এখন সিমিলার আইটেমটা যে বের করবে সেটা কিসের উপরে বের করতেছে, সে ইউজার যে আপনার সাথে ইন্টারাকশন হইতেছে ওইটার উপরে বেস করে করতেছে। আর তখন তাকে রিকমেন্ডেশন কি করবে, সিমিলার আইটেমগুলোই রেকমেন্ড করার ট্রাই করবে। তো কোলাবোরেটিভে কি হইতেছে, কোলাবোরেটিভে হইতেছে যে আমার সাথে মিলে এমন একটা মানুষকে সে খুঁজে বের করবে এবং সে মানুষটা যে ধরনের আইটেম পারচেস করবে ওই জিনিসগুলো আমাকে রেকমেন্ড করবে। আর কন্টেন্টে কি হইতেছে, কন্টেন্টে হইতেছে ইউজারের আমার ডেটার উপরে ফোকাস করতেছে, আমি কেমন পারচেস করতেছি, আমার হিস্ট্রিক ডেটা কেমন, আমার লাইকিং রিভিউ কেমন, আমার পারচেসিং হিস্ট্রি কেমন, আমার প্রাইস রেঞ্জ কেমন, সবকিছু আমার উপরে বেস করে সে কি করতেছে, আমাকে প্রোডাক্ট রেকমেন্ড করতেছে। ঠিক আছে, তো এখানে অ্যাডভান্টেজ কি হইতেছে, একটা হাই পার্সোনালাইজেশন ক্রিয়েট হইতেছে। আর আপনি কি একটা ভালো ডাইভার্সিটি রেকমেন্ডেশন পাবে, শুধুমাত্র আপনার উপরে বেস করেই কি আপনাকে রেকমেন্ডেশন করা হবে না। এটার লিমিটেশন কি, এটার লিমিটেশন হয়েছে কোল্ড স্টার্ট প্রবলেম। কারণ কি, কোল্ড স্টার্ট প্রবলেম কখন হয়, যখন কোনো নিউ ইউজার বা আইটেম যখন আসে তখন কোল্ড স্টার্ট। এখন যখন আপনি কোনো নতুন ইউজার বা আইটেমকে শো করাবেন, যেহেতু তার কোনো ডেটা নাই তার সাথে কিন্তু সে আপনি সিমিলারিটি ম্যাচ করতে পারবে না। তো যখন ডেটা থাকবে না তখন তার সাথে যেহেতু আপনি সিমিলারিটি ম্যাচ করতে পারবে না তখন সে আপনাকে রেকমেন্ডেশনও দিতে পারবে না। তো যার কারণে কি হইতেছে, কোলাবোরেটিভ ফিল্টারিং এ কোল্ড স্টার্ট প্রবলেম একটা লিমিটেশনের মধ্যে পড়ে যেতেছে। আর ডেটা স্পার্সিটিও প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এখন কোলাবোরেটিভ রেকমেন্ডেশনে দুইটা জিনিস দেখানো হয়েছে, যে ইউজার বেসড কি আর আইটেম বেসড আসলে কি। তো ইউজার বেসডে কি হইতেছে, সিমিলার ইউজারকে বা সিমিলার টার্গেটকে ফাইন্ড করার ট্রাই করতেছে, রেকমেন্ড করার ট্রাই করতেছে, তারা কি পছন্দ করতেছে বা তারা কি লাইক করতেছে। তো এখানে কি হয়, বেসিকলি স্মল অথবা ডেন্স যদি কোনো ডেটা সেট থাকে এটাতে খুব বেটার কাজ করে। আর আইটেম বেসডটা কি, আইটেম হইলো কোলাইট বা আমি ভিউ করছি এমন আইটেম যেখানে আইটেমগুলো মোর স্টেবল, আমি স্কেলেবলের কথা বলতেছি। ঠিক আছে, আর এখানে লার্জ স্কেলের যদি কথা বলি, লাইক অ্যামাজনের কথা যদি বলি, লার্জ স্কেল ডেটা থেকে তখন এই আইটেম বেসটা আসলে কি করা হয়, ইউজ করা হয়ে থাকে। এখন আসে আমাদের হাইব্রিড। তো হাইব্রিডে আমরা কি বলছি, আমাদের কন্টেন্ট এবং কোলাবোরেটিভ এই দুইটা ফিল্টারিং মেথডকে আমরা কি করব, একসাথে ইউজ করব। এখন হাইব্রিড আসলে কেন ইউজ করি আমরা, হাইব্রিড আমরা এই যে কোল্ড স্টার্ট প্রবলেম যেটা আছে এটাকে যাতে আমরা অনেকটা কমায় নিয়ে আসতে পারি, এই প্রবলেমটা যাতে না হয় এই জন্য আমরা হাইব্রিডটা ইউজ করে থাকি। এবং আমাদের যে রেকমেন্ডেশন যে অ্যাকুরেসিটা আছে এটা যাতে আমরা আরো বাড়াইতে পারি, ঠিক আছে, ডেটাটাকে যাতে আমরা আরো বেটার হ্যান্ডেল করতে পারি এই জন্য ইউজ করা হয়। তো এটার সবচেয়ে বড় এবং ভালো একটা উদাহরণ যেটা আমরা সবাই জানি এটা হলো নেটফ্লিক্স। তো নেটফ্লিক্স কি করে, নেটফ্লিক্স এই হাইব্রিড রেকমেন্ডেশন অ্যাপ্রোচটা ইউজ করে। আমরা নেটফ্লিক্সে প্রথমে তো আমার উপরে কাজ করে, যে আমি কোন সিরিজটা দেখতেছি বা কোন মুভিসটা দেখতেছি, কোন জনরার দেখতেছি, ঠিক আছে, কি টাইপের মুভি আমি পছন্দ করতেছি বা কি টাইপের সিরিজ দেখা আমি পছন্দ করতেছি, আমার ইন্টারেস্টের উপরে বেস করে সে আমাকে একটা রেকমেন্ডেশন দিবে। আরেকটা কি হবে, আইটেম, যেটাকে আমরা বলতেছি কোলাবোরেটিভ। কোলাবোরেটিভ কি, আমার সিমিলার। এখন নেটফ্লিক্সে তো অনেক ইউজার, তাই না, তো সে কি করবে, আমার সাথে সিমিলার ইউজারকে সে খোঁজার ট্রাই করবে। এখন ওই ইউজার যখনই কোনো নতুন মুভি বা সিরিজ বিঞ্জ ওয়াচ করুক না কেন সে ওটা কি করবে, আমাকেও রেকমেন্ড করবে। তো যে আমার উপরেও বেস করে সে আমাকে রেকমেন্ড করতেছে, প্লাস আমার সাথে মিলে এমন একটা ইউজারের কেউ সে খুঁজে বের করছে এবং তার ওয়াচের উপরে বেস করেও সে আমাকে রেকমেন্ড করতেছে। এই যে দুইটা রেকমেন্ডেশন সে একসাথে কাজ করাইলো, এটাই কি হাইব্রিড। তো এটা কি ইউজ করে থাকে,
আমাদের নেটফ্লিক্সে আমরা দেখি যেটা ইউজ করে থাকে। ওকে, এখন হাইব্রিড অ্যাপ্রোচটা এখানে জাস্ট দেখানো হয়েছে যে হাইব্রিড অ্যাপ্রোচটা কি কি হিসাবে হইতেছে, লাইক কেন আমরা ইউজ করে থাকি। একটা হয়ে থাকে ওয়েটেড হাইব্রিড, মানে কি সে প্রতিটা পারপাসের উপরে বেস করে একটা ওয়েট দেয়, ওই ওয়েটের উপরে বেস করে সে একটা অ্যালগোরিদম চালায়, সে একটা অ্যাপ্রোচকে আমাকে রেকমেন্ড করে। অথবা হইতে পারে কোনো ফিচারকে কম্পেন্ড করে সে রেকমেন্ড করতেছে, মানে কি একটা সিস্টেম থেকে লাইক কন্টেন্ট থেকে সে কিছু ফিচার পাইলো বা কোলাবোরেটিভ থেকে সে কিছু ফিচার পাইলো, ওইটাকে সে একটা সিঙ্গেল মডেলে দাঁড় করায় ওইখান থেকে সে আমাকে একটা রিকমেন্ডেশন প্রোভাইড করলো। অথবা হইতে পারে আমরা কেন হাইব্রিডে যাইতেছি, লাইক কন্টেন্টে আমরা কিছু রেকমেন্ডেশন পাইলাম, বাট আমার মনে হইতেছে ওইটাকে আমি যদি কোলাবোরেটিভে নিয়ে যাই আমি আরো বেটার আউটকাম পাবো, তো তখন কি হইতেছে সুইচিং হাইব্রিডকে সেখানে আমরা বলতে পারি। দেন আমরা আসতেছি ক্যাসকেড হাইব্রিড, মানে কি একটা হাইব্রিডে সাপোজ আমি একটা হাইব্রিড যখন ইউজ করলাম সেখানে আমি যে রেকমেন্ডেশনটা পাইলাম আমার মনে হইলো যে এটাকে আরো বেটার করা যেতে পারে, তো ওই আউটপুটটাকে আমরা বেটার করার জন্য ওইটাকে আমরা অন্য আরেকটা হাইব্রিড মডেল দিয়ে যখন রিফাইন করতেছি তখন আমরা সেটাকে বলতেছি ক্যাসকেড হাইব্রিড। তো এভাবে হাইব্রিড অ্যাপ্রোচটাকেও কি করতে পারি, আমরা আলাদাভাবে দেখতে পারি। এখন কন্টেন্ট আর কোলাবোরেটিভকে যদি আমরা একটু আলাদাভাবে বুঝতে চাই তাহলে আমরা কি দেখতেছি, কন্টেন্টে কি হইতেছে একটা ইউজার তার ডেটার উপরে বেস করে সে কি পড়তেছে ওইটা দেখতেছে এবং ওইটার উপরে বেস করে তাকে সিমিলার আইটেম রেকমেন্ড করতেছে। এখন কি তার কন্টেন্টের উপরে বেস করে তাকে রেকমেন্ড করা হইতেছে, এটাই কি কন্টেন্ট বেসড। কোলাবোরেটিভে কি হইতেছে, আমি এই যে একটা আর্টিকেল পড়লাম আমার সাথে অন্য আরেকটা ব্যক্তিও কি সিমিলার একটা আর্টিকেল পড়লো, তো আমাদের দুজনের মধ্যে কি একটা মিল পাইলো। এখন যখন মিল পাইলো তখন কি যখন দেখলো যে আমরা সিমিলার আইটেম পড়তেছি তখন ওইটার উপরে বেস করে আমাদের কি এমন একটা আইটেম রেকমেন্ড করলো যেটা ও পড়ছে ওইটা আমাকে কি করলো সে রেকমেন্ড করলো। এই যে কোলাবোরেটিভ যে কাজটা হইতেছে সেটা কি অন্য আরেকটা ইউজারের উপরে ডিপেন্ড করে হইতেছে। তো এক্সামে যদি আমাদের আসে তো কিভাবে আসবে, যে সাপোজ একটা ব্যক্তি তার কিছু ডেটা দেওয়া আছে, তো তার উপরে বেস করে একটা রেকমেন্ড সিস্টেম যদি তোমাকে বলতে হয় যে কোনটা ইউজ করবা তখন তোমার মতে তোমার কোনটা ইউজ করা উচিত, তো তখন আপনারা কি বলবেন কন্টেন্ট বেসড ফিল্টারিং। বাট যখন আপনাদের এরকম একটা সিনারিও দেওয়া থাকবে যে আমি রিতা এবং মিতা দুই বান্ধবী তারা সেম আর্টিকেল পড়ে একটা ওয়েবসাইট থেকে, এবং এমন কোন আর্টিকেল যদি ভবিষ্যতে রিতাকে তুমি রেকমেন্ড করতে চাও যেটা মিতা পড়ছে তখন তোমার মতে কোন রেকমেন্ডেশন তোমার ইউজ করা উচিত, তখন আপনারা কি বলবেন কোলাবোরেটিভ ফিল্টারিং। ঠিক আছে, তো আপনাদের সিনারি অনুপাতে আপনাদের বুঝতে হবে যে আসলে কোন রেকমেন্ড সিস্টেমটা কখন ইউজ করা উচিত। এখন আসি রেকমেন্ডেশন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে যে স্টেপ সেটাকে বলা হয় ডেটা কালেকশন। ডেটা কালেকশন কি, ডেটা কালেকশন হলো আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে ইউজারকে আরো বোঝার জন্য ডেটাটা কালেক্ট করা। তো সেটা কিসের উপরে হইতে পারে, ইউজারের অ্যাক্টিভিটির উপরে বেস করে হইতে পারে, লাইক আপনার যে ইউজার সে আসলে কি ভিউ করতেছে, কোন জিনিসটার উপরে কি ক্লিক করতেছে, কোন জিনিসটা পারচেজ করতেছে বা কোন জিনিসটার সাথে তার এঙ্গেজমেন্ট হইতেছে, বা ইউজারের প্রোফাইলের উপরে ডেমোগ্রাফিক প্রোফাইল, ইউজারের রেটিং, তার পার্সোনাল ইন্টারেস্ট কি, ঠিক আছে, বা ইউজার কোথায় থাকে, ইউজারের জেন্ডার কি, এই সব ধরনের ইনফরমেশনের উপরে বেস করে আপনি ডেটা কালেক্ট করবেন। দেন কি ডেটাটা প্রসেস করা। এখন প্রসেস করা কি, আপনি যখন ডেটাটা কালেক্ট করা হয়ে যাবে তখন তাদের মধ্যে কি একটা প্যাটার্ন বা রিলেশনশিপ কি আপনার বের করতে হবে। ওইটার জন্য কি করতে হবে, আপনার ডেটাটা যাতে সঠিক থাকে ওটা দেখতে হবে, ডেটার মধ্যে যাতে কোনো মিসিং ইনফরমেশন না থাকে, আর ডেটাটা যাতে এমন কোনো যদি ডেটা থাকে যেটা আপনার অ্যানালাইজিং এর দরকার নাই তা আপনি ওগুলো বাদ দিয়ে দিতে পারবেন। মানে সুইটেবলের জন্য আপনার ডেটাটাকে ঠিকঠাক করে নেওয়াকে আমরা কি বলি প্রসেসিং করা বলি। এরপরে কি অ্যালগোরিদম অ্যাপ্লিকেশন। এখন যে আপনি রেকমেন্ডেশন ইঞ্জিন চালাবেন আপনি কোন অ্যাপ্লিকেশনটা চুজ করবেন আপনি ডেটাটাকে অ্যানালাইজ করার জন্য। তো এখানে আমরা কি ইউজ করতে পারি যেটা আমরা পড়ে আসছি। তো প্রথমে কি কোলাবোরেটিভ ইউজ করতে পারেন আপনি, আপনি যদি রেকমেন্ডেশনটা ইউজারের বিহেভিয়ার, তাদের প্রেফারেন্স, তাদের অন্য একটা সিমিলার ইউজারকে খুঁজে বের করে ওইটার উপরে বেস করে আপনি রেকমেন্ডেশন করতে চান, তো তখন আপনারা কি ইউজ করতে পারেন কোলাবোরেটিভ ইউজ করতে পারেন। বাট আপনি যদি চান যে না আমি ইউজারের অ্যাট্রিবিউটের উপরে বেস করে তাদের আইটেমসের উপরে বেস করে তার ডেটার উপরে বেস করে রেকমেন্ড করব তখন আপনারা কন্টেন্ট ইউজ করতে পারেন।
বা আরেকটা কি অপশন আছে, আপনারা হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করতে পারেন, যে আমি চাইতেছি দুইটাই অ্যাপ্রোচ ইউজ করব, যে যাতে আমার যে রেকমেন্ডেশন সিস্টেমটা সেটা যাতে আরো বেটার হয়। তো আপনারা হাইব্রিডও ইউজ করতে পারেন। বা আরেকটা কি ইউজ করতে পারি, আমরা ডিপ লার্নিং ইউজ করতে পারি। ঠিক আছে, ডিপ লার্নিং এ আমরা কি জানি যে আমাদের নিউরাল নেটওয়ার্ক কমপ্লেক্স প্যাটার্ন গুলা কি ইউজারের বিহেভিয়ারের উপরে, কন্টেন্টের উপরে বেস করে বের করে নিয়ে আসতে পারে। তো এটাও আপনারা ইউজ করতে পারেন। ফোর্থ কি, রেকমেন্ডেশন জেনারেশন। যখন আমাদের অ্যালগোরিদম চালানো হয়ে যাবে, ডেটাটাকে অ্যানালাইজ করা হয়ে যাবে, এখন ওইটার উপরে বেস করে কি করবে, রেকমেন্ডেশন ইঞ্জিন অনেকগুলো সাজেশন প্রোভাইড করবে একটা ইউজারের জন্য। ওইটাকে আপনি কি করতে পারেন, একটা লিস্টিং করতে পারেন, বা একটা কন্টেন্ট ফিড হিসাবে কি করতে পারেন, আপনি ইউজারকে পার্সোনালাইজড ইমেল হিসাবেও দেখাতে পারেন, বা প্রতিটা প্রোডাক্টের একটা লিস্টিং করেও তাকে রেকমেন্ড হিসাবে আপনারা তাকে শো করতে পারেন। তো ফিফথ স্টেপ তাহলে আর কি থাকে, যখন রেকমেন্ড করা হয়েই গেছে আমার, ফিফথ আরেকটা স্টেপ আছে, সেটাকে আমাদের বলা হয় ফিডব্যাক লুপ। আর এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ রেকমেন্ডেশন ইঞ্জিনের ক্ষেত্রে। কারণ কি, এখানে আপনি যে রেকমেন্ডেশনটা দিলেন ওইটার উপরে বেস করে ফিডব্যাক নেওয়া হয়। এখন যে রেকমেন্ডেশনটা দিচ্ছেন, ওই ইউজার কি ওইটার উপরে আসলে ইন্টারঅ্যাক্ট করতেছে, মানে কি ইউজার কি ওইটা ক্লিক করছে, বা ইউজার কি ওইটা রেট করছে, বা ইউজার কি ওই আইটেমটা পারচেজ করছে? যদি না করে, তার মানে কি আপনার রেকমেন্ডেশনটা সঠিক হয়নি। তো এই জিনিসের উপরে বেস করে সে কি করে, আবার নতুন ডেটা কালেক্ট করতে থাকে, যেটা কি করে ইউজারের যে প্রোফাইলটা আছে সেটাকে আরো রিফাইন করতে সাহায্য করে, আরো ইমপ্রুভ করতে সাহায্য করে, যাতে আপনি ফিউচারে আপনি আরো একটা বেটার রেকমেন্ডেশন ইউজারকে প্রোভাইড করতে পারেন। তো এইটা কি হয়, ইউজারের সাথে একটা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে সে থাকে, একটা কন্টিনিউয়াস ইন্টারাকশন বিল্ড করতে সেটা হেল্প করে থাকে। তো ফিডব্যাক লুপটাও কি রেকমেন্ডেশন ইঞ্জিনে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ হিসাবে আমরা বলতে পারি। তো এই যে আমরা রেকমেন্ডেশন ইঞ্জিন সম্পর্কে জানলাম, এটা বিজনেস পারপাস কি, যে আমরা কোথায় আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি, ঠিক আছে, কোন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতেছি। তো একটা বলতেছি আমরা ই কমার্স সাইটে ইউজ করতেছি, লাইক অ্যামাজন, আলিবাবা যদি বলি। স্ট্রিমিং সাইটে ইউজ করতেছি, আমরা বলতেছি নেটফ্লিক্স, স্পটিফাই, ইউটিউব। বা ফিনান্স সাইটে আমরা বিভিন্ন ব্যাংকে, ফিনটেক অ্যাপসে, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট থাকে না, বা ক্রেডিট অফার, ইন্স্যুরেন্স প্ল্যান, এই ধরনের সাইটে আমরা ইউজ করে থাকি। বা মিডিয়া অথবা নিউজ, লাইক গুগল নিউজ আমরা পড়ি, রেডিক থাকে। তো রেডিক পড়ছেন আপনারা কখনো? রেডিক কি একটা অনলাইন নিউজ পেপারের মতো, যে আপনারা যদি ওইখানে কোনো কিছু লিখেন, কোনো কিছু সম্পর্কে জানতে চান, তখন কি হয়, পৃথিবীর বিভিন্ন দেশে থেকে বিভিন্ন ধরনের মানুষ, তারা যদি ওই বিষয়টা সম্পর্কে জেনে থাকে, তো তারা তাদের মতামতটা ওইখানে জানায়। তো এটাও কি একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা ইউজ করতেছি, রেকমেন্ড করতেছি সে আপনাকে। হেলথ কেয়ার, বিভিন্ন ক্লিনিক্যাল প্ল্যাটফর্মে ইউজ করে থাকে। বিভিন্ন হসপিটাল তাদের নিজস্ব হেলথ কেয়ার সিস্টেম যদি বিল্ড করে তাহলে। বা ট্রাভেলিং, লাইক বুকিং.com, এআরআই, বিএনবি, আমরা কি হোটেল বুকিং, প্ল্যানিং, এই জিনিসগুলো তো ইউজ করে থাকি না? তো এইখানে ওই রিকমেন্ডেশন সিস্টেমটা আমরা ইউজ করে পারি। এখন আমরা যে ডেটা কালেকশনের কথা বলতেছি, লাইক আমরা ডেটাগুলো নিব, এখন এই যে অনলাইন যে ডেটাগুলো নিতেছি, এই ডেটাগুলো আসলে কি ধরনের হয়ে থাকে? তো এই ডেটাগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে, যে ডেটাগুলো আমরা রেকমেন্ডেশনের জন্য ইউজ করে থাকি। একটাকে বলা হয় এক্সপ্লিসিট ডেটা, আরেকটাকে বলা হয় ইমপ্লিসিট ডেটা। এখন দুইটা ডেটা কি, এটা একটু বুঝি। তো এক্সপ্লিসিট ডেটা কোনটা আসলে? সাপোজ আমি যদি কোথাও রেটিং দিই, কোথাও যদি রিভিউ প্রোভাইড করি, বা কোনো জিনিসে লাইক আমি ইউটিউবে আমি যখন লাইক দিই, ডিসলাইক দিই, বা থামস আপ দিই, বা আমি যদি কোনো সার্ভেতে রেসপন্স করি, বা আমি কোনো ওয়েবসাইটে গেলাম, সাপোজ আড়ং-এর ওয়েবসাইটে আপনি গেলেন, ওইখানে আপনি কিছু প্রোডাক্ট আপনি ভবিষ্যতে পারচেস করতে চান, ওগুলো উইশ লিস্টে রাখলেন, বা কোনো জিনিস আপনি বুকমার্ক দিয়ে রাখলেন, ঠিক আছে, বা কোনো ডিরেক্ট ফিডব্যাক ফর্ম যদি আপনি প্রোভাইড করেন, এই যে এখান থেকে যে ডেটাগুলো পাইতেছি, এগুলাকে আমাদের বলা হয় এক্সপ্লিসিট ডেটা। এখন এই এক্সপ্লিসিট ডেটাকে আমাদের ফলস ডেটাও বলা যায়, কারণ কি এই ডেটাগুলোকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি কিভাবে? অনেক সময় হয় না যে কোম্পানি রিচ বাড়ানোর জন্য ফলস লাইক দিয়ে গেলাম, থামস আপ দিয়ে গেলাম, ঠিক আছে? তো এভাবে কিন্তু ডেটা অনেক সময় কালেক্ট করা হয়, যে আমরা লাইক বাড়ানোর জন্য, ঠিক আছে, বা শেয়ারিং বাড়ানোর জন্য কি নিজেদের মধ্যে নিজেদের মানুষদের বেশি বেশি লাইক করাই, শেয়ার করাই। তো এই ডেটাগুলোকে কি করতে পারেন আপনি, ইনফ্লুয়েন্স করতে পারেন না, তাই এই ডেটাগুলো কি থাকে না, অনেস্ট থাকে না এত বেশি। বাট ইমপ্লিসিট ডেটার ক্ষেত্রে যদি আমি দেখি, তো ইমপ্লিসিট ডেটাটা আসলে কিভাবে ক্রিয়েট হয়? ইমপ্লিসিট ডেটা হলো, আপনি সাপোজ কোনো ইভেন্টে ক্লিক কখন করছেন, কি সার্চ করছেন,
কতক্ষণ আপনি স্ক্রোল করছেন, ঠিক আছে, বা আপনি যে পারচেজ করছেন বা ওইটাকে অ্যাড টু কার্ট হিস্ট্রিতে কিভাবে দিছেন, আপনি পেজের কন্টেন্ট ভিউর সিকোয়েন্স আপনি কিভাবে যান, কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্ট আপনি দেখতে পছন্দ করেন, আপনি স্ক্রিন টাইম কেমন দিতেছেন, এই সব থেকে সে কি করে ডেটা কালেক্ট করে। তো এই ডেটাগুলা এক্সপ্লিসিট ডেটার থেকে অনেস্ট ডেটা হয়ে থাকে, কারণ কি এই ডেটাগুলোকে আপনি এত বেশি ইনফ্লুয়েন্স করতে পারেন না, এই ডেটাটা এক্সপ্লিসিট ডেটার তুলনায় অনেস্ট থাকে। তাই যখন আপনি রেকমেন্ড সিস্টেমে কাজ করবেন বা যে কোনো সিস্টেমে যখন কাজ করবেন তখন কি দেখা যায় এক্সপ্লিসিট ডেটার তুলনায় ইমপ্লিসিট ডেটা থেকে অনেক সময় বেশি প্রেফারেন্স দেওয়া হয় আপনি যখন কোনো ইউজারের বিহেভিয়ার সম্পর্কে জানতে চাবেন তখন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন ডেটাটা আসলে বেশি বেটার, আর কোন ডেটাটাকে আমরা কি করতে পারি নিজেদের ইচ্ছে মতো ফলসলি জেনারেট করতে পারি, ওই ডেটাটাকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। ওকে, দেন এই যে ডেটাগুলো নিলাম, আমরা আসলে এই ডেটাগুলো আসলে কোথায় কোথায় স্টোর করতে পারি বা স্টোরিং এর জন্য কি ওয়েবসাইট ইউজ করা হয়। তো এখানে আপনাদের এরকম মুখস্থর কিছু নাই, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য রাখছি যে আসলে কি কি ওয়েবসাইট ইউজ করে আমরা এই ডেটাগুলোকে স্টোর করতে পারি। লাইক রিলেশনাল ডেটাবেজের কথা যদি বলি, লাইক মাইএসকিউএল বা নোএসকিউএল এ যদি বলি আমরা, তো মঙ্গোডিবি, এরকম স্ট্রাকচারাল ডেটাবেস থাকে যেখানে আমরা এই ডেটাগুলোকে স্টোরিং এর জন্য ইউজ করতে পারি। ওকে, এখন আমরা একটু বিজনেস ইউজ কেস দেখি যে এই রেকমেন্ডেশন সিস্টেমটা আসলে আমাদের জেনে কি লাভ, কোথায় আমরা এটা ইউজ করতে পারি। তো লাইক ই কমার্স প্ল্যাটফর্মে আমরা এটা ইউজ করতে পারি। এখন কিভাবে এটা হইতে পারে, সাপোজ আপনার কাছে একটা প্রবলেম আসলো, প্রবলেমটা কি যে আপনি দেখতেছেন একটা কাস্টমার সে রেগুলার আপনার প্রোডাক্ট কি হইতেছে ব্রাউজ করতেছে, দেখতেছে, বাট সে কি করে না, পারচেস করে না। তো এখান থেকে আপনি সলিউশন কিভাবে দিতে পারেন, রিকমেন্ডেশন সিস্টেমের মাধ্যমে। তো আপনি কি করবেন, ইউজারের ডেটা কালেক্ট করবেন, কিসের উপরে বেস করে, তার ব্রাউজিং হিস্ট্রি, তার ডেটা পারচেসের উপরে বেস করে আপনি তার ডেটা কালেক্ট করবেন। ওইখানে আপনি কি করেন, কোলাবোরেটিভ ফিল্টারিং মডেল ইউজ করেন। কোলাবোরেটিভ ফিল্টারিং কি, আমরা জানি ওই ডেটার উপরে বেস করে আমরা সিমিলার আরেকটা ইউজারকে খুঁজে বের করব, এবং সে যে ধরনের প্রোডাক্ট পারচেস করে বা বাই করতেছে ওইগুলো আমি কি করব, তাকে রেকমেন্ড করার ট্রাই করব। এখন কি করলাম, তাকে একটা পার্সোনালাইজড প্রোডাক্ট রেকমেন্ডেশন দিলাম অন্য ইউজারের উপরে ডিপেন্ড করে, এবং তাকে কি করতে পারি, ওই প্রোডাক্টের উপরে বেস করে আমরা টার্গেট প্রমোশনাল ইমেল পাঠাইতে পারি সেই রেকমেন্ডেশনের জন্য। এইটা হইতে পারে আমাদের সলিউশন এই প্রবলেমের। এখানে তাহলে আমরা এখান থেকে আমরা রেজাল্ট কি পাইতেছি, এখান থেকে রেজাল্ট পাইতেছি যে আমরা আমাদের সেলস যে রেভিনিউটা সেটা ইনক্রিজ করতে পারতেছি, একটা হায়ার এঙ্গেজমেন্ট রেট ক্রিয়েট হইতেছে ইউজারের সাথে আমাদের, এবং কাস্টমারের রিটেনশনটা আমরা কি করতে পারতেছি, ইমপ্রুভ করতে পারতেছি। তো ফাইনালি যদি আমরা বলি, এই যে একটা বেটার এত ভালো একটা রেকমেন্ডেশন সিস্টেম যে দেখলাম, তো এখানে চ্যালেঞ্জেস কি হতে পারে, কোন চ্যালেঞ্জেসগুলো আমরা এখানে ফেস করতে পারি। তো প্রথম যে চ্যালেঞ্জেসটা আমরা ফেস করতে পারি সেটা হলো আমাদের ডেটা প্রাইভেসি। তো ডেটা প্রাইভেসি কেন, কারণ যেহেতু ইউজারের ডেটার উপরে বেস করে কাজ করা হইতেছে, হিউজ পরিমাণ ডেটা কালেক্ট করা হইতেছে, অ্যানালাইজ করতে হইতেছে, তো এখানে কিন্তু ইউজারের পার্সোনাল ডেটা থাকে। তো ওইটা প্রাইভেসি, ওইটা প্রোটেক্ট করা কার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সেই ডেটা প্রোটেকশন আপনি কি রেগুলেশনটা ঠিকমতো দেখতেছেন কিনা, আপনি কি ইউজারের ডেটাটা অন্য কোনো কোম্পানিকে সেল করে দিতেছেন কিনা ইউজারের কনসেন্ট ছাড়া, এটা একটা চ্যালেঞ্জেসের বিষয় হয়ে থাকে। তো এই চ্যালেঞ্জেসটা কি করতে হবে, ওভারকাম করতে হবে। দেন আরেকটা বলতেছি আমরা কোল্ড স্টার্ট প্রবলেম। তো কোল্ড স্টার্ট প্রবলেমে আমরা কি বলে আসছি, হোয়াট ইজ কোল্ড স্টার্ট প্রবলেম বলেন, একজন বলেন, একটু আগে আমরা বলছি, দেখি আপনারা ঘুমাইতেছেন নাকি বুঝতে হবে আমার। হোয়াট ইজ কোল্ড স্টার্ট প্রবলেম, একজনকেও অ্যাটেন্ডেন্স দিব না বলে দিতেছি যদি রেসপন্স না হয়। কোল্ড স্টার্ট প্রবলেম কি, ম্যাম তখন আসলে মনোযোগ দিতে পারি না, নামাজে ছিলাম তো, নামাজের সময়টা ছিল এখন এই জন্য। আচ্ছা আপনাদের যদি এরকম সময় থাকে তখন আমাকে আগে ইনফর্ম করবেন, ঠিক আছে, তাহলে আমি এরকম একটা ফ্লেক্সিবল টাইমে রাখার ট্রাই করব, ঠিক আছে। ওকে, জি ম্যাম। তো কোল্ড স্টার্ট প্রবলেমটা যখন আমরা কি বলতেছি, যে সাপোজ আমরা যখন কোনো রেকমেন্ডেশন সিস্টেম কিসের উপরে কাজ করতেছে বলেন, একটা জিনিসকে রেকমেন্ড, ইউজারের ডেটার উপর। ইউজারের ডেটার উপরে, তাই তো। এখন সাপোজ আমার যদি সিস্টেমে নতুন একটা ইউজার আইসা পড়ে যার কোনো ডেটাই আমার কাছে নাই, তো তাকে সে রেকমেন্ড কিভাবে করবে, এটা একটা প্রবলেম হয়ে যায় না। তো এটাকেই বলা হয় কোল্ড স্টার্ট প্রবলেম।
মানে কি, যখন কোনো নতুন ইউজার বা আইটেম কোনো সুফিসিয়েন্ট হিস্টোরিক্যাল ডেটা ছাড়া রেকমেন্ডেশন সিস্টেমে চলে আসে, তখন সে কি হয়ে যায়, একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ কি, তাকে আমি কোনো রেকমেন্ড করতে পারতেছি না, কারণ কি তার কোনো প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটা আমার কাছে নাই। তার কোনো ইনিশিয়াল প্রেফারেন্স সম্পর্কে জানি না, তার সম্পর্কে জানি না, সে ফিউচারে কি লাইক করতে পারে ওইটা জানি না। তো এই ধরনের ইস্যুগুলাকে তখন আপনি কি করতে পারেন না, অ্যাড্রেস করতে পারতেছেন না, তাকে কি রেকমেন্ড করবেন। তো এই একটা চ্যালেঞ্জ হয়ে যায় রেকমেন্ডেশন সিস্টেমে, যেটাকে আমরা বলি কোল্ড স্টার্ট প্রবলেম। যখন কোনো নতুন ইউজার চলে আসে কোনো হিস্টোরিক্যাল ইনফরমেশন ছাড়া। বুঝা গেছে? ওকে। তো থার্ড কি চ্যালেঞ্জ হতে পারে, স্কেলেবিলিটি। মানে কি, লার্জ ভলিউম অফ ডেটা যখন আপনার কাছে থাকে, তখন রিয়েল টাইম রেকমেন্ডেশন সিস্টেমটা কি একটু দেওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আপনি ইফিসিয়েন্টলি অ্যালগোরিদম রান করতে পারতেছেন কিনা, তখন একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় আপনার, ঠিক আছে? সেটা যদি আপনার কাছে না থাকে, তখন কি হয়, আপনি এই লার্জ ভলিউম অফ ডেটাটা হ্যান্ডেল করা চ্যালেঞ্জ হয়ে যায়। ফোর্থ কি, বায়াস এবং ফেয়ারনেস। এটা আমরা যখনই কোনো এআই এর কথা বলতেছি, এখানে আমাদের এআই তে সবসময় একটা কনসার্ন আসতেছে বায়াস এবং ফেয়ারনেসে। কোনো একটা পার্টিকুলার মানুষের প্রতি বা কোনো একটা পার্টিকুলার সোসাইটির প্রতি সে সিস্টেমটা কি বায়াস কিনা, বা তাদের কি আলাদাভাবে ট্রিট করতেছে কিনা, তাদের কি ফেয়ার ভাবে ট্রিট করতেছে কিনা, বা তাদের কি কোনো কোনো কিছু বেশি প্রোভাইড করতেছে বা বেশি রেকমেন্ড করতেছে। ডাইভার্সিটি যাতে এই রেকমেন্ডেশনে থাকে সেটা ইনশিওর করা কি খুবই ইম্পর্টেন্ট। একটা ব্যালেন্সড ইউজার এক্সপিরিয়েন্স যাতে পায়, ঠিক আছে? লাইক আপনি যদি সাপোজ আপনি এখন আপনি রেকমেন্ড সিস্টেম বানাইলেন, সাপোজ আপনি হইলেন নোয়াখালী থেকে আপনার গ্রামের বাড়ি, তো আপনি রেকমেন্ডেশন সিস্টেমে এখন এমন ভাবে ক্রিয়েট করলেন যে যারা নোয়াখালী থেকে যেসব ইউজার থাকবে তাদের জন্য আপনি স্পেশাল রেকমেন্ডেশন প্রোভাইড করতেছেন। তো কি এখানে আপনি একটা ফেয়ারনেস মেনটেন করতেছেন না, একটা আলাদা ডিস্ট্রিক্টের মানুষকে স্পেশাল ভাবে ট্রিট করতেছেন। তো এই জিনিসটা কি হওয়া যাবে না, থাকা যাবে না। তো এই চ্যালেঞ্জেসটা কি করতে হবে, রেকমেন্ডেশন সিস্টেমে যাতে না থাকে সেইটা ইনশিওর করতে হবে। তো ফাইনালি আমরা কি বলতে পারি কনক্লুশন হিসাবে, যে রেকমেন্ডেশন কেন একটা পাওয়ারফুল টুল, কারণ কি এটা একটা ইনহ্যান্স পার্সোনালাইজেশন প্রোভাইড করে ইউজারকে, ইউজারের এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করে এবং একটা বিজনেসকে বেটার রেভিনিউ জেনারেট করতে হেল্প করে থাকে। বোঝা গেছে? এটাই আমরা ফাইনালি রেকমেন্ডেশন ইঞ্জিন থেকে বলতে পারি। তো এতটুকুই ছিল আমাদের রেকমেন্ডেশন ইঞ্জিনের উপরে। তো আমি প্রথমে আগে